নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সেরা 10। ভারতের শেয়ার বাজারে বিশাল আমেরিকার ঘোটালা। জেন স্ট্রিট নামে মার্কিন কোম্পানি 4 বছর ভারতের অপশন মার্কেটকে অন্যায়ভাবে প্রভাবিত করছে। এভাবেই ওই কোম্পানি 44,000 কোটি টাকা মুনাফা নিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই মুনাফা তারা আমেরিকায় নিয়ে গিয়েছে। অবশেষে সেবির ঘুম ভেঙেছে। তারা জেন স্ট্রিটকে মাত্র 4,000 কোটি টাকা জরিমানা করেছে। ভাবুন একবার, এআই এর সাহায্যে এই কাজ হতো। ফিউচার ট্রেডিংয়ে আমেরিকার জেন স্ট্রিটের বিরুদ্ধে বিস্ময়কর তথ্য হাতে এসেছে। 4 বছর ধরে তারা বিপুল পরিমাণ অর্থ, কয়েক হাজার কোটি টাকা তারা মুনাফা করে আমেরিকায় নিয়ে গিয়েছে। অবশেষে 4 বছর পরে সেবির নজরে এসেছে বিষয়টি। তারপর তারা মাত্র 4,000 কোটি টাকা তাদেরকে জরিমানা করেছে। ঠিক কিভাবে চলেছে, কিভাবেই বা সেবির নজর এড়িয়ে এত বড় কর্মকাণ্ড চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রতিনিধি শাশ্বতী রয়েছে, শাশ্বতী রায় রয়েছে আমার সঙ্গে। শাশ্বতী, এই যে কিভাবে এই যে শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করতো এই জেন স্ট্রিট, কিভাবে চলতো এই কাজ? দেখো, কার্যত এই ফিউচার ট্রেডিং কোম্পানি, মার্কিন কোম্পানি, যেটি 2020 সালের ডিসেম্বর মাস থেকে তার এই ব্যবসা ফেদে বসে এবং কার্যত বলা যায় যে একেবারে সাধারণ যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের থেকে এর প্রযুক্তিটাই সম্পূর্ণভাবে আলাদা। যেরকম আমরা জানতে পারছি যে এর কাজটা ছিল একেবারে অন্য রকমভাবে, যেখানে বলা যায় যে অত্যাধুনিক অ্যালগরিদম এবং কোয়ান্ট মডেলকে ব্যবহার করে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা প্রতি সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 সেকেন্ডে ট্রেডিং করত, যেটি কার্যত কোনো সাধারণ মানুষের পক্ষে বা মানুষের মস্তিষ্কের পক্ষে সেই ক্যালকুলেশন বার করা কার্যত অসম্ভব। তাই যারা সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী, সেখান থেকে তাদের বিনিয়োগের পরিকাঠামোটাই যখন এতটা উন্নত পর্যায়ে, তখন সেখানে তারা এই কয়েক সেকেন্ডের মধ্যেখানেই প্রায় কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ করছিল। এবং এই বিনিয়োগ প্রক্রিয়ার ফলে কি হচ্ছিল, যে মার্কেটের যে সূচক তা কিন্তু একটা সময় নির্দিষ্ট যেটা থাকছে তার থেকে কয়েকশো গুণ বৃদ্ধি পাচ্ছিল। সেই বৃদ্ধি পাওয়ার ফলে সেই সময় সেই ট্রেডিং এর পেছনে সাধারণ মানুষ বা ক্ষুদ্র যারা বিনিয়োগকারী তাদের একটি ঝোঁক বেড়ে যাচ্ছিল এবং তারা সেই ট্রেডিং কোম্পানিটার সঙ্গে যুক্ত যে ট্রেডটা রয়েছে সেই ট্রেডের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়ছিলেন। এবং দেখা যাচ্ছিল যে এই জেন স্ট্রিট তার যেটা মেন কাজ ছিল নিফটি এবং ব্যাংক নিফটির কেনাবেচা করা, সেখান থেকে দাঁড়িয়ে তাদের যখন এক্সপায়ারি ডে আসছিল সেই সময় গিয়ে সে শেষ মুহূর্তের একেবারে 30 সেকেন্ডে আবার কল অপশনসের মাধ্যমে সে আবার ট্রেডিং করতে আরম্ভ করছে। কিছু অংশ কিনছে এবং একটি ব্যাপক অংশ বিক্রি করে দিচ্ছে ওই নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ এক্সপায়ারি ডের একেবারে শেষ মুহূর্তে এসে। সেই সময়ে দেখা যাচ্ছে যে এর ফলে সাধারণ যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের যে আর্থিক লেনদেন সেটা কিন্তু একেবারে তলানিতে গিয়ে ফিরছে। এবং এখান থেকেই প্রশ্নচিহ্ন উঠছে যে সেবি কেন এই বিষয়টিকে এতদিন ধরে নেগলিজেন্সির মধ্যে রেখেছে, যেখানে সেভিডি রিপোর্ট থেকে মিলছে 2021 সাল থেকে 2024 সালের মধ্যে ভারতবর্ষের প্রায় 91% ক্ষুদ্র বিনিয়োগকারীর প্রায় 2,86,00,000 কোটি টাকা একেবারে মানে জলাঞ্জলি গেছে, কার্যত তারা খুইয়েছেন। অর্থাৎ মার্কেটের এতটা যখন অধঃপতন, সেখানে সেই মার্কেটের পেছনে জেন স্ট্রিটের মতন একটি বিনিয়োগকারী কোম্পানি রয়েছে, সেটাকে কেন আগে থেকে চিহ্নিত করলো না, সেটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছে কংগ্রেসের তরফ থেকে। এবং আরও একটি বিষয় এখানে সামনে এসছে যে 4 জুলাই সেবি তাদেরকে একেবারে ব্যান করে এবং কার্যত তাদের যে জরিমানা ধার্য হয় সেটির পরিমাণ 4,843 কোটি টাকা। অর্থাৎ তারা যে পরিমাণ বা যে হাজার হাজার কোটি টাকার মুনাফা অর্জন করেছে 2020 সাল থেকে 2025 পর্যন্ত, তার কত শতাংশ সেবির তরফ থেকে তাদের কাছে জরিমানা ধার্য করা হলো। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে এই পরিমাণের যে সূচক তা কিন্তু অত্যাধিক বেশি। কারণ যে তথ্য মিলেছে, কংগ্রেসের যে পিসি বা সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে যে তথ্য তুলে ধরা হয়েছিল, সেখানে বলা হচ্ছে যে জেন স্ট্রিটের যে আর্থিক লাভের পরিমাণ তা জানুয়ারি 2023 থেকে মার্চ 2025-এর মধ্যে প্রায় 44,000 কোটি টাকা।
সেখান থেকে দাঁড়িয়ে 4,843 কোটি টাকার কত শতাংশ থেকে দাঁড়ায় সেই হিসেবটা কিন্তু আমরা যে কোনো মানুষ এমনি বুঝতে পারছি। অর্থাৎ সেবির কাছে সমস্ত বিষয়টা পরিষ্কার থাকলেও কেন সেবি এই বিষয়টাকে সামনে আনছিল না, কেন সাধারণ বিনিয়োগকারীদের এই মার্কেট পরিস্থিতির মধ্যে ছুঁড়ে ফেলা হচ্ছিল? কার্যত দেখা গেছে যে 2021 থেকে 2022, 22 থেকে 23, 23 থেকে 24 এই সময়সীমার মধ্যে সাধারণ যারা মধ্যবিত্ত পরিবার তাদের এই শেয়ার ট্রেডিংয়ে ঢোকার একটি প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং সেই মার্কেট সূচকে তারা অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়ছিলেন। কিন্তু তাতে করে দেখা গেছে যে ভারতবর্ষের শেয়ার মার্কেট একেবারে তলানিতে এসে পৌঁছেছে ঋষি, এবং এই পরিস্থিতিতে কার্যত এই জেন স্ট্রিটের একটা বড় হাত নজরে এসছে। একদমই এত বড় সড়ো ঘোটালা নিঃসন্দেহে বাংলা সংবাদ মাধ্যমের মধ্যে কলকাতা টিভি প্রথম এই খবর আপনাদের সামনে নিয়ে এসেছে। শাশ্বতী, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিজেপির আমলে কি এটাই তাহলে সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারি? দেখো, এই শেয়ার কেলেঙ্কারির ব্যাপারটা কংগ্রেসের একটা সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সামনে হঠাৎ এসে পৌঁছেছে। এর আগে আমরা একটার পর একটা এই ধরনের শেয়ার কেলেঙ্কারি খবর দেখেছি এবং তা দিয়ে ভারতের শেয়ার বাজার উঠার পাতাল হয়েছে। যখন আদানিদের সম্পর্কে হিন্ডেনবার্গের রিপোর্ট বেরিয়েছিল তখনও বিপুল পরিমাণ টাকার নয় ছয় ঘটেছিল। এরপরে এখন এই জেন স্ট্রিটের বিষয়টি সামনে আসছে। আমরা জানি না আরো কতগুলো এরকম জেন স্ট্রিটের মতো কোম্পানি সক্রিয় রয়েছে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যেভাবে এই ধরনের বিশাল কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকা পুঁজি নিয়ে নামছে এবং নিজেদের হাতে মানে অঙ্গুলি হেলানে শেয়ার বাজারটা একবার ওঠাচ্ছে নামাচ্ছে, এবং সাধারণ যারা ক্রেতা তাদের বোঝবার আগেই, তাদের কিছু কল্পনা করবার আগেই তাদের টাকা তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেটা চলে যাচ্ছে এইসব রাঘব বোয়ালদের হাতে। এর মধ্যে দিয়ে ভারতীয় শেয়ার বাজার সম্পর্কে একটা দারুণ অনাস্থার মনোভাবই ক্রমশ প্রকট হচ্ছে। হিন্ডেনবার্গের সময় আমরা দেখেছিলাম যে যেভাবে আদানিদের কোম্পানিগুলো ফুলে ফেপে উঠেছিল, তারপরে কয়েকদিনের মধ্যে আদানিদের কোম্পানির শেয়ার গুলো কি দারুণ ভাবে পড়ে গেল, এবং তখন নাকি ওই পড়ে যাওয়াটাকে পুঁজি করে অনেক কোম্পানি এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। কেননা যদি কেউ বুঝতে পারে যে ভবিষ্যতে কোনো শেয়ারের দাম পড়বে তাহলেও সেখান থেকে টাকা লাভ করার ব্যবস্থা আছে, আবার যদি মনে করে যে শেয়ারের দাম উঠবে তাহলেও সেখান থেকে লাভ করার ব্যবস্থা আছে শেয়ার মার্কেটে। এরকমই ভারতের শেয়ার বাজারের স্ট্রাকচার। আরো যেটা এখানে বড় হয়ে আসছে সেটা হচ্ছে যে ভারতে এই যে অপশন ট্রেডিং এবং ফরওয়ার্ড ট্রেডিং, মূলত অপশন ট্রেডিং সেটা এত বেশি পরিমাণে হচ্ছে। অপশন ট্রেডিং এর মধ্যেও যেটাকে ইন্ডেক্স অপশন বলা হয় সেটা এত বেশি পরিমাণে হচ্ছে যা পৃথিবীর আর কোথাও হয় না। এই অপশন ট্রেডিং এর দিকে লাগায়িত করবার জন্য গোটা ব্যবস্থাটা কাজ করেছে এবং ভারতবাসীর মধ্যে একটা এরকম স্বপ্ন তৈরি করা হয়েছে যে ট্রেডিং করেই, অপশন ট্রেডিং করে বা শেয়ার বাজারে টাকা ঘুরিয়েই বড়লোক হওয়ার একমাত্র রাস্তা, এই রাস্তাতেই যেতে হবে। এবং সেই জন্য ভারতের যুব সমাজ বিপুল ভাবে তাদের কষ্টে অর্জিত টাকা পয়সা এখানে লগ্নি করছে এবং সেই টাকা মুহূর্তের মধ্যে দেশ থেকে সেই টাকা চলে যাচ্ছে। এই যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে, এই টাকা কি কেন্দ্র আদৌ উদ্ধার করতে পারবে? দেখো, এই টাকা তো চলে গেছে, টাকা উদ্ধার করার সুযোগ আর আছে বলে মনে হয় না। কেবলমাত্র একটা জরিমানা করা হয়েছে, জরিমানার পরিমাণটা খুবই কম, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এই জিনিসটা 4 বছর ধরে তারা করতে পেরেছে। এই জিনিসটা সেবি 4 বছর ধরে সহ্য করেছে। তারপরে জেন স্ট্রিট নামে এই কোম্পানি যখন অপর একটি কোম্পানির বিরুদ্ধে মামলা করে এবং অপর সেই কোম্পানিটি সেই মামলার মঞ্চে দাঁড়িয়ে জেন স্ট্রিটের যে মোডাস অপারেন্ডি, অর্থাৎ জেন স্ট্রিট কিভাবে কাজ করে সেইটা যখন তারা ফাঁস করে দেয়, তখন ভারতের শেয়ার বাজারে যারা চালান সেবি কর্তারা
তাদের উপরে একটা চাপ তৈরি হয় যে এইসব জিনিস হচ্ছে, সেবি কেন চুপ করে বসে আছে। তখনই একমাত্র সেবি, অর্থাৎ মামলাটি হওয়ার পরে এবং মামলায় অনেক জিনিস বেরিয়ে পড়ার পরেই কেবলমাত্র সেবি সক্রিয় হয় এবং জেন স্ট্রিটকে নিষিদ্ধ করে 4,000 কোটি টাকার কিছু বেশি তারা জরিমানা করেছে। এক্ষেত্রে যেটা বোঝার বিষয় যে সুপার কম্পিউটারকে ব্যবহার করে 1 সেকেন্ডের লক্ষ ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কি পরিবর্তন হতে পারে সেটা সিদ্ধান্ত করে সেই অনুযায়ী টাকা ঢালা এবং টাকা তুলে নেওয়ার যে বিপুল ব্যবস্থা এই কোম্পানিগুলো করেছে, তার সঙ্গে কোনো ইন্ডিভিজুয়াল, একজন সে বড়লোক হোক বা গরিব লোক হোক, কোনো একজন ব্যক্তির কোনো দিনই মানে লড়াই করা, প্রতিযোগিতা করা সম্ভব হবে না। সুতরাং যেমন আমরা অনেক সময় বলি উইন উইন সিচুয়েশন, যে সবসময় জিতবে, এরা হচ্ছে সেই ধরনের সিচুয়েশন তৈরি করেছে, এরা সবসময় জিতবে। আর সাধারণ লোকের জন্য লস সিচুয়েশন তৈরি করেছে, যে তাদের সবসময় টাকা বেরিয়ে যাবে। এই পরিস্থিতিতে যেভাবে ভারতের শেয়ার মার্কেট চলছে, তার যদি কাঠামোগত পরিবর্তন না করা হয়, কারা অপশন সেট করতে পারবে, কারা পারবে না, কারা মুহূর্তের মধ্যে টাকা তুলে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে, ইচ্ছে মতো শেয়ারের দাম বাড়াচ্ছে, কমাচ্ছে এবং তার মুনাফা নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই ব্যাপার যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করা হয়, তাহলে ভারতবাসী এই লোভে আবার লক্ষ লক্ষ কোটি টাকা এখানে ঢোকাবে এবং সেই মুনাফা চলে যাবে কখনো আদানিদের কাছে, কখনো জেন স্ট্রিটের কাছে, কখনো রিলায়েন্স পেট্রোলিয়ামের কাছে, এবং এরা সাধারণ মানুষকে এইভাবে লুটছে, ভবিষ্যতে লুটবে। এর বিরুদ্ধে যদি একটা জনমত তৈরি না হয়, যদি সেবি এর স্ট্রাকচারাল পরিবর্তন না করে, ভারতের শেয়ার বাজারকে চুক্তিসম্মত একটা শেয়ার বাজারে পরিণত না করে, তাহলে আজকে মনে হচ্ছে শেয়ার বাজার খুব উঠছে, শেয়ার বাজারে খুব একটা ফোলা ফাঁপা ভাব আসছে। একদিন যখন পড়বে, তখনও কিন্তু সেই চোট খাবে সাধারণ মানুষেরা, এবং পড়বে যখন হুড়মুড় করে পড়ে যেতে পারে। এই একটা বিরাট আশঙ্কার সামনে এসে দাঁড়াচ্ছে ভারতের শেয়ার। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে ঠিক কি অভিযোগ করেছে শুনুন একবার। एल्गो ट्रेड ऑपरेटर जेन स्ट्रीट की, ये जेन स्ट्रीट भारत के शेयर बाजार, एक शेयर बाजार होता है और एक फ्यूचर मार्केट होता है, फ्यूचर एंड ऑप्शन मार्केट। ये जो पर्टिकुलर कंपनी है, ये अमेरिका की एक एल्गो ट्रेडिंग कंपनी है। ये भारत के डायरेक्ट इक्विटी मार्केट मतलब शेयर बाजार और डेरिवेटिव मार्केट में एक साथ ऑपरेट कर रही थी, सिस्टम को रिग कर रही थी, जबरदस्त मुनाफा कमा रही थी, और ये मुनाफा पूरा अवैध था, जो सेबी का ऑर्डर खुद कहता है। और लाखों करोड़ों रुपए आम आदमी के डूब गए, जिसकी चेतावनी राहुल गांधी जी लगातार दे रहे थे कि एफएनओ में आम जनता का पैसा डूब रहा है, सेबी और सरकार को इस पर सजग होना चाहिए। इसने 4,800 करोड़ रुपए अवैध मुनाफे में नहीं कमाए थे, जेन स्ट्रीट ने अवैध मुनाफे में 44,000 करोड़ रुपए कमाए हैं। और यह भी जनवरी 2023 से मार्च 2025 के बीच का ही आंकड़ा है। इसके पहले उसने कितना कमाया और मार्च से लेकर मई तक जब तक वो ऑपरेट करता रहा उसने कितना कमाया, ये अभी तक किसी पटल पर आधिकारिक जानकारी से नहीं आया है।